নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রার সম্পূর্ণ তথ্যমূলক একটি ভিডিও নিয়ে আসতে চলেছি, যার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কেদারনাথ বা বদ্রীনাথে যাবেন কিভাবে, কত টাকা খরচা হতে পারে এবং সেখানে কিছু ফ্রড হয়, সেই ফ্রডগুলি থেকে কি করে সাবধান করবেন নিজেকে এবং সেগুলোকে ওভারকাম করে কি করে বেরিয়ে আসতে হবে। সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আজকে আমরা দিতে চলেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রা করতে গেলে আপনারা কোথায় নামবেন, কোন স্টেশনে নামবেন। তো দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করা যেতে পারে, এক হচ্ছে হরিদ্বার এবং আরেকটি হচ্ছে ঋষিকেশ। আমরা প্ল্যান করেছিলাম আমরা হরিদ্বার থেকেই যাব। তো হরিদ্বার কিভাবে যাবেন? আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরেছিলাম, যেটা কিনা দুপুর 1টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন বিকেল 3:50 নাগাদ হরিদ্বার স্টেশনে পৌঁছয়। এই ট্রেনটি সপ্তাহের মঙ্গল এবং শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই ছাড়ে। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে এসি 3 টায়ারের ক্ষেত্রে 1735 টাকা এবং স্লিপারের ক্ষেত্রে 665 টাকা। তো বন্ধুরা, দ্বিতীয় দিন আমরা হরিদ্বার স্টেশনে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছিলাম, কারণ আমাদের ট্রেন লেট করেনি। তো দ্বিতীয় দিন আপনাদের হরিদ্বার পৌঁছানোর পর প্রথম যে কাজটি হবে সেটা হলো খুব ভালো করে রেস্ট নিয়ে নেওয়া, কারণ এর পরবর্তীতে খুব দীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এবং অনেকটা দুর্গম পথ অতিক্রম করে আপনাদের বাবার দর্শন করতে হবে। আচ্ছা, এই দিন আমরা আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে যদি আপনি গাড়ি আগে থেকে বুক করে না নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গাড়ি বুক করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু ধরনের প্যাকেজ দেখতে পাওয়া যায়। যেমন যদি আপনি খালি কেদারনাথ যেতে চান, সেই ক্ষেত্রে আপনার 3 দিনের একটা প্যাকেজ থাকে। কেদার বদ্রী যেতে গেলে 5 দিনের একটা প্যাকেজ থাকে। এছাড়া আপনি চাইলে প্রতিদিন হিসাবেও কিন্তু গাড়ি বুক করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তো আমরা কেদার এবং বদ্রী যেহেতু ট্যুরটা করেছিলাম, এই জন্য 5 দিনের গাড়ি একটা প্যাকেজ আমরা বুক করেছিলাম, যেটা মোটামুটি ভাবে আমাদের 14,000 টাকা খরচা করেছিল। হ্যাঁ, আপনাদের 14 থেকে 15-র মধ্যে কিন্তু খরচাটা ভ্যারি করতে পারবে, সেটা আপনাদের কথা বলে ডিসাইড করে নিতে হবে কেমন কি পড়ছে। আর আমরা যে গাড়ির মাধ্যমে গেছিলাম সেটা কিন্তু 4 সিটার, ঠিক আছে? 4 সিটার গাড়ির মাধ্যমে আমরা বুক করে গেছিলাম। এই আপনি যদি না চান 4 সিটার বুক করতে, সেই ক্ষেত্রে আকার গাড়ি অপশনও পাবেন। এছাড়া সেখানে বাসও সার্ভিসও আছে, কিন্তু বাসের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। আপনি দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে আমরা একটু প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা নিজেদের সুবিধা মতো গাড়ি বুক করি। তো তাহলে দ্বিতীয় দিন আপনারা হোটেলে চলে গেলেন, রেস্ট নিলেন, তারপর আপনাদের কাজ কি হবে না গাড়ি খুঁজতে হবে। আচ্ছা, আমরা যে হোটেলে ছিলাম 4 জনের, একটা রুম নিয়েছিলাম 4 জনের, সেটার ভাড়া নিয়েছিল 1,000 টাকা এক রাতের জন্য। তো সেই আমরা যে হোটেলে যে জায়গায় ছিলাম সেই হোটেলগুলোর ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে কথাগুলো যোগাযোগ করবেন। আচ্ছা, তো হোটেলে থাকলেন, তারপরে গাড়ির জন্য খুঁজতে বেরোবেন। এইবারে আপনাদেরকে বলে রাখি যে ফ্রডের ব্যাপারটা হয়ে থাকে সেখানে। আচ্ছা, প্রথমে বলি আপনারা ওখানে দেখতে পারবেন অনেক এজেন্সি রয়েছে। কিছু কিছু এজেন্সি দেখবেন লেখা আছে GMBN অ্যাফিলিয়েট, মানে গাড়োয়া মন্ডল বিকাশ নিগম, তাদের দ্বারা অ্যাফিলিয়েটেড। আর কিছু আছে দেখবেন উত্তরাখণ্ড ট্যুরিজম, এছাড়া অনেক কিছু রয়েছে। তো আমাদের এটা পার্সোনাল সাজেশন বা অনেকের থেকে আমরা শুনেছি যে GMBN অ্যাফিলিয়েটেড যেই সংস্থাগুলো রয়েছে তাদের থেকে চেষ্টা করবেন গাড়িগুলো বুক করার। হ্যাঁ, কথা আপনাকেই বলতে হবে, ফ্রড যে কোনো জায়গাতেই হতে পারে, বাট GMBN এর থেকে হয়তো একটু পসিবিলিটিটা কম আছে। আমরা কি ভুল করেছিলাম, আমরা GMBN অ্যাফিলিয়েটেড কোনো সংস্থার থেকে গাড়ি নেইনি। আমরা যেই ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি নিয়েছিলাম তাদের নাম ছিল ট্রাভেল মান্ত্রা এবং তার মালিকের নামটা মনে নেই, টাইটেল ছিল রানা, সামথিং রানা, ট্রাভেল মান্ত্রা। আর যেই ড্রাইভারকে দিয়েছিলেন সেই এজেন্সি, যে ড্রাইভার আমাদের নিয়ে গেছিল, তার নাম হচ্ছে রাশিদ, টাইটেল সম্ভবত খান, আমার ঠিক মনে পড়ছে না, রাশিদ নামটা আমার মনে আছে। এবার কেন বলছি সেগুলো বলে দিচ্ছি। আমরা নিয়েছিলাম 5 দিনের প্যাকেজটা, কেদারনাথ বদ্রীনাথ যে 5 দিনের প্যাকেজটা সেটা নিয়েছিলাম। আমাদের থেকে ভাড়া নিয়েছিল 14,000 টাকা, ঠিক। এবং সেই দিন রাতে আমাদের থেকে কিছু অ্যাডভান্স নিয়েছিল, সম্ভবত 5,000 টাকা মতো, 5,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, বিলও দিয়েছিল। ভালো কথা। এবং আমাদেরকে কি বলেছিল যে আপনারা যাবেন, যেতে যেতে রাস্তাতে কিছু করে ড্রাইভারকে বাকি টাকা মেটাতে থাকবেন। আমরা বলেছিলাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার কাছে এসে কিছু টাকা আমরা বাকি রাখবো, সেটা ফুল পেমেন্ট আপনার কাছে এসে করবেন। তো সেদিন চলে এলাম। নেক্সট দিন আমাদের যাত্রা শুরু হলো সময় মতো, সম্ভবত 8:30টার দিকে আমরা গাড়ি ছেড়েছিল ওখান থেকে, 8:30টার দিকে হরিদ্বার থেকে। কোথাকার উদ্দেশ্যে আমাদের আমাদের সকলের প্রথম উদ্দেশ্য হবে কেদারনাথ, তারপর বদ্রীনাথ। তো কেদারনাথ যাওয়ার জন্য কোথায় যেতে হবে? সোনপুর। তো আমাদের প্রথম দিনের যাত্রা কি, মানে সেই দিনের যাত্রা গাড়ি করে কি হবে হরিদ্বার থেকে সোনপুর।
ভালো কথা। তো 9টার দিকে আমাদের গাড়ি ছেড়েছিল, 8:30 9টার দিকে গাড়ি ছেড়েছিল, ভালো কথা। আচ্ছা, এর মধ্যে কিছু ইনক্লুডেড থাকে সাইট সিন, যেটা সবাই বলে থাকেন, যে কোনো ট্রাভেল এজেন্সি বলে থাকবে আপনাকে যে পঞ্চপ্রয়াগ দেখো এবং ওই রামঝুলা লক্ষ্মণঝুলা এগুলো দেখো। তো এগুলো আলাদা করে কেউই দেখাবে না, এগুলো রাস্তায় করে অন দ্য ওয়েতে আপনি দেখতেই পেয়ে যাবেন। মানে ঋষিকেশের উপর দিয়ে যাবেন, লক্ষ্মণঝুলা রামঝুলা দেখতেই হবে। পঞ্চপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগটা আপনার বদ্রীনাথে দিয়ে যাবে। তো এই প্রয়াগগুলোর পাশ দিয়ে যাবেন, আপনারা এমনি দেখতে পাবেন। হ্যাঁ, বললে হয়তো 2 মিনিট দাঁড়াবেন, ফটো তুলতে পারেন। তো বিষয়টা কি, এইবার যখন ও মানে গাড়ি মানে ছাড়লো, ভালো কথা, কিছুক্ষণ মানে বেশ অনেকটাই গেল। অনেকটা যাওয়ার পরে মানে কি করলো, আমাদের থেকে টাকা চাওয়া শুরু করলো ড্রাইভার, যে যে আমাকে এবার এত টাকা দিতে হবে সামথিং। ফার্স্টে আমাদের থেকে চেয়েছি 2 কি 3,000 টাকা, আমার খেয়াল নেই, বলছিল এখনই 3,000 টাকা দিতে হবে। তো আমরা বলেছিলাম কেন, আমরা তো অলরেডি 1,000 টাকা দিয়েছি, আর সব তো যাত্রা শুরু হলো, 1.5 ঘন্টা মতো যাত্রা হলে এখন 3,000 টাকা দেবো, অলরেডি আমরা 5,000 টাকা দিয়েছি। তো সে আবার নানা রকম অজুহাত দেখানো শুরু করে, কি না এখন তেল ভরতে হবে, এখন দিতেই হবে টাকা। আমরা বললাম না, এখন তো দিতে পারবো না। বলছে না, তখন ড্রাইভার কি শুরু করলো যে না, মালিককে ফোন করে মানে বিভিন্ন রকম ভাবে হ্যারাস করার চেষ্টা করছে, যে না আমি যাবোই না, এখন আমাকে টাকা না দিলে আমি এগোবোই, আমি যাবো না। এবার আমাদের মাথায় তখন কি, আমাদের যাচ্ছি বাবা দর্শনে, ভালো কথা। তো সেক্ষেত্রে একটা মানে মাথায় অন্যরকম চিন্তা থাকে না। তো এই অবস্থা যদি এরকম কোনো ইন্টারাপশন আছে, তো স্বাভাবিক, যেহেতু যারা আমরা সব 4 জন ছিলাম, তো কিছু করার ছিল না, আমরা দিয়েছিলাম অ্যাডভান্স। তো মানে অনেকটা টাকাই ওকে সেই মুহূর্তে রাস্তা পেমেন্ট করেছিলাম, ভালো কথা। এরপরে সোনপ্রয়াগ পৌঁছায়নি, আরো কিছু দূর গিয়ে আবার সে বলে না, আবার এত টাকা দিতে হবে। তখন কি কারণটা হলো না, যে আমি সোনপ্রয়াগে থাকবো 3 দিন, আপনার কেরানাতে থাকবে, আমি সোনপ্রয়াগে থাকবো, আমার কিছু খরচা দিতে হবে, এরকম বিভিন্ন রকমের মানে এক্সকিউজ সে তুলে ধরা শুরু করে আমাদের সামনে, বলে না না দিলে আমি এগোবো না, সোনপ্রয়াগ পৌঁছাবো। তো আমাদের কিছু করার ছিল না, সেই মুহূর্তে আমরা আরো তাকে টাকা দিই, মানে 60 থেকে 70% টাকা আমরা তাকে সোনপ্রয়াগ পৌঁছানোর আগেই দিয়ে দিতে হয়েছিল। তো আমাদের কিছু করার ছিল না, মানে দিয়ে দিতে হয়েছিল। তো সোনপ্রয়াগ পৌঁছাতে এরকম বিভিন্ন বাহানার জন্য আমাদের সোনপ্রয়াগ পৌঁছাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। এটাও আপনাদের খেয়াল রাখতে হবে, সোনপ্রয়াগ থেকে যে গৌরীকুণ্ডে যাবেন সেই গাড়িগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে কিন্তু সেই গাড়িগুলো চলে না। আমার টাইমটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আপনার চেষ্টা করবেন সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়া। তো যাই হোক, আমাদের সেই তারা ছিল, আমরা পৌঁছে গেছিলাম এবং পৌঁছতে আমরা গাড়িগুলো পেয়েও যাই, মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়া, কারণ আমাদের গৌরীকুণ্ডে হোটেল নিয়েছিলাম আমরা। সেটার বিষয়ে পরে আলোচনা করবো। এবার আমি শর্টটার বিষয়ে আর একটু বলি। এরপরে আমরা কেদারনাথ থেকে নেমে আসি 3 নম্বর দিনে। আবার ওর গাড়ি সোনপ্রয়াগের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই ছিল, তো ফোন করে ডাকা হলো। তো ও আবার বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অলরেডি ধরে নিল 60 থেকে 70% টাকা নিয়ে নিচ্ছে। এইবার কি করলো, সে বদ্রীনাথ যাওয়ার পথে আবারও ও টাকা দেওয়া শুরু করে, যে না আবার দিতে হবে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে আবার কিছু টাকা নেওয়া শুরু করে। ঠিক আছে, আমরা এবার আরো কিছু টাকা দিলাম। এইবার বদ্রীনাথ যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে যায়, মানে বিকেল করেই সন্ধে হয়ে যায়। এইবার ও আবার নতুন এক্সকিউজ কি দেওয়া শুরু করে, যে এখন রাত হয়ে গেছে। রাত কি, তখন বাজে ধরুন 5টা বাজে, সকাল অন্ধকার না আসছে। তো সে, আমরা নভেম্বর মাসে গেছিলাম, তখন সে বলে কি না এখানে নাইট চার্জ রয়েছে। আমরা বললাম নাইট চার্জ মানে কি, এটা তো নতুন কথা শুনছি। বলছে না, এখানে যাকে জিজ্ঞেস করবেন, একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, নাইট চার্জ রয়েছে, রাত হয়ে গেলে এখানে এক্সট্রা চার্জ লাগে। বললাম না, আমাদের সাথে এরকম কোনো কন্ট্যাক্ট হয়নি, আমরা কোনো এক্সট্রা চার্জ তোমাকে দিতে পারবো না। তো এই বলে ও আবার একটা বুদ্ধি কাটা শুরু করে, একটি ওরই সম্ভবত চেনাশোনা একটি হোটেলের সামনে নিয়ে যায়, বলে যে আপনাদেরকে এখানেই থাকতে হবে। তখন আমরা জেদ ধরি যে না, আমরা কোনো হোটেলে যাবো না, আমরা আজকে বদ্রীনাথেই পৌঁছি, যদি না হয় আমরা গাড়িতেই থাকবো। তো এইভাবে একটু কথার ফাঁদে পেলে ওকে কোনো রকম ভাবে আমরা রাজি করাই যে ওকে সেই দিনে বদ্রীনাথ পৌঁছাতে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যে রেজিস্ট্রেশন করবেন বদ্রীনাথ যাওয়ার পথে আপনাদের সেই রেজিস্ট্রেশন চেক হবে, একটা চেকিং পয়েন্ট। তো সেই চেকিং পয়েন্টে আমরা যাই, সেখানে গিয়ে ওখানকার যারা কর্মকর্তারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞেস করি এরকম কোনো ব্যাপার আছে কি, নাইট চার্জ বা এক্সট্রা চার্জ করছে, এখানে ঢুকতে দেন আমার কিছু। তা ওনারা বলেন না, এরকম কোনো এক্সট্রা চার্জের কোনো ব্যাপার নেই। এবং উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি ওনার আইডি কার্ডের ছবি আমাদেরকে দিলেন এবং ফোন নম্বর ছিল। তো উনি বললেন যদি কোনো সমস্যা ওনাকে জানাতে, আর লোকাল থানা তো রয়েছে, সেক্ষেত্রে উনিও ব্যবস্থা করবেন। তো উনি একটি আশ্বাস আমাদেরকে দিয়েছিলেন। তো ওনার কথা শুনে আমরা আরো আশ্বাসিত হয়ে যাই এবং তারপরে যথারীতি আমরা ওই রাতে বদ্রীনাথে পৌঁছে যাই। এইবার একটা ব্যাপার কি হয়, বদ্রীনাথে গিয়ে আমরা মানে আমরা আমাদের হোটেলে ছিলাম, ভালো কথা। পরের দিন সকালবেলা আমরা আবার সকাল আমাদেরকে ড্রাইভার বলে দিয়েছিল যে সকালই ফিরতে, মানে না হলে হরিদ্বার পৌঁছাতে, এরকম বিভিন্ন এক্সকিউজ দিয়েছিল। তো যাই হোক, তো পরের দিন সকালে আমরা পৌঁছে দিই, আবার গাড়িতে উঠি। আরেকটা কন্ট্যাক্ট হয়েছিল, এটা আপনাদের সাথে হতেই পারে, যে বদ্রীনাথে মানাগাঁও বলে, মানাগ্রাম তো হচ্ছে ইন্ডিয়ার প্রথম গ্রাম বলা যেতে পারে, ওদিকে ওপাশে চীনের বর্ডার। তো সেইটা অনেক সময় কন্ট্যাক্টের মধ্যে থাকে যে মানাগাঁওটাকে দেখানো। তো আমাদের ছিল যথারীতি। তো মানাগাঁওতে অবশ্যই অনেক বিউটিফুল সিনারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ড্রাইভারের সাথে তর্কাতর্কিতে
মানে আমরা তখন ধরে নিন 90% টাকা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখলাম ঠিক আছে, আর মানাগাঁও ড্রাইভার বলেছিল কি মানাগাঁও যেতে হলে আমাকে আরো এক্সট্রা টাকা দিতে হবে। আমরা সেটাও বলেছিলাম যে না, আমাদের তো এক্সট্রা টাকা দেওয়ার কথা হয়নি, ওই টাকার মধ্যে মানাগাঁওটা ইনক্লুডেড ছিল। তো উনি সে জোর জবরদস্তি শুরু করতে থাকেন যে না, আমাকে আরো টাকা দিতে হবে, এই টাকা আমি মানাগাঁও যাবো না, আমি হরিদ্বার যেতে হবে। তো আমরা দেখলাম ঠিক আছে, আর তর্কাতর্কি দিকে লাভ নেই, আমরা হরিদ্বারের দিকেই রওনা হই। তো সেই অনুযায়ী পরের দিন সকালবেলা, পঞ্চম দিনে সকালবেলা, খুবই সকালবেলা, প্রায় রাত্রিবেলায় বলতে গেলে, বদ্রীনাথজির দর্শন করে আমরা পুজো দিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে ওর গাড়ি করে রওনা দিয়েছি। তো ফেরার পথে আবার ঠিক আছে, ফেরার পথে আবার যা একটু টাকা ছিল, মানে একটু টাকা বাকি ছিল, সেই ধরুন 10 থেকে 5% সেই টাকাটা আমরা ওনাকে পে করি যথারীতি। তো আমাদের বলার মানেটা কি, যে আপনারা একটা তীর্থস্থানে, দর্শনীয় স্থানে যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম একটা হ্যারাসমেন্ট অবশ্যই কাম্য না। তো সেই জন্য একটু সাবধানে থাকবেন, যখন কথা বলবেন ট্রাভেল এজেন্সির সাথে একেবারে ঝালিয়ে নেবেন যে হ্যাঁ কি এখানে কোনো হিডেন চার্জেস নেই তো, এরকম কিছু নেই তো, আমি কিন্তু এই টাকাই দেবো। এবং অবশ্যই আপনার, ওরা যদি বলে একটু গিয়ে একটু টাকা দেবেন, ওই একটু একটু ডেফিনেশনটা কি কেউ জানে না, ওরাও বলবেন না, আপনিও জানেন না। তো সেক্ষেত্রে একটু হ্যাঁ অ্যাডভান্স দিতে হয়, একটু সময় নিয়ে থাকেন, অ্যাডভান্স দেবেন এবং পরিষ্কার করে নেবেন যে ভাই আমি এই জায়গা অব্দিকে রুদ্রপ্রয়াগ বা যে কোনো জায়গা অব্দিকে, সোনপ্রয়াগ অব্দিকে এত দেবো, বদ্রীনাথ থেকে এত দেবো, ফিরে এসে আপনার কাছে বাকি টাকাটা পেমেন্ট করবো, কিছু টাকা বাকি রাখবেন। এইভাবে আপনারা কথা বলুন। তো বন্ধুরা, আমরা ফ্রডের ব্যাপারটি জানতে পারলেন। তো আমি আরেকটা কথা এর সাথে অ্যাড করতে চাই, আপনারা আপনার ট্রেনের টাইমটা কখনোই কিন্তু ড্রাইভারকে বলবেন না, ঠিক আছে? যদি আমি আপনার ট্রেনের টাইম বলে ফেলেন, ওরা কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করবে আপনার ট্রেন কবে, ঠিক আছে? যদি আপনি ট্রেনের টাইম বলে ফেলেন, তাহলে কিন্তু ওরা আপনার সাথে প্রবলেম শুরু করবে, বলবে আপনাকে ওই ট্রেন ধরতে দেবো না, আপনার কাছ থেকে টাকা চাই, ঠিক আছে? এক্সট্রা টাকা চাই, নইলে বলবো আমরা পৌঁছাবেন। ওরা বলবে কি আমি আপনাকে পৌঁছাবো না, ওই থেকে ট্রেন ধরতে দেবো না। আমাদেরকে এরা ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের ট্রেন নাকি সেই দিনই আছে বলেছিলাম, কিন্তু আমাদের অরিজিনাল ট্রেন ছিল পরের দিন। তো আমাদের যখন এরকম ফাঁদে ফেলার চেষ্টা করে, তখন আমরা বলে দিলাম ঠিক আছে, ট্রেন ধরবো না, কিন্তু তোমাকে টাকা দেবো, ঠিক আছে? তো যাই হোক, অসুবিধা কিছু নেই, যদি আপনি ফ্রডে পড়েন, আমরা অনেক হেল্প পেয়ে যাবেন, লোকাল পুলিশ স্টেশন থেকে হেল্প পেয়ে যাবেন, কিন্তু তাও চোখ কান খোলা রেখে চলবেন। ওদের কথাকে কিন্তু অপোজ করতে হবে, ওদের কথা মেনে নিলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, ঠিক আছে? যদি আপনার সাথে ফ্রড করে, আপনাকে কিন্তু ওদের কথা সাথে সাথে অপোজ করতে হবে, আপনার কিচ্ছু বিকাতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আর এবার আমরা যাত্রায় ফিরে আসি আস্তে আস্তে। তো আমরা তৃতীয় দিন এবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা ওখান থেকে গাড়ির মাধ্যমে যাত্রা শুরু করলাম। সকালবেলা 8:30 দিকে গাড়ি ছেড়ে দিয়েছিল এবং সন্ধ্যে হতে হতে আমরা প্রায় সোনপ্রয়াগে পৌঁছে গেলাম। কিন্তু আমাদের হোটেল বুক করা ছিল গৌরীকুণ্ডে। আপনারা চাইলে সোনপ্রয়াগও কিন্তু হোটেল বুক করে থাকতে পারেন। আমরা গৌরীকুণ্ডে করেছিলাম, কারণটি হলো সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য একটা ট্যাক্সি থাকে, সেটা ওখানকার লোকাল ট্যাক্সি, যেখানে মাথা পিছু ভাড়া হয় 50 টাকা করে, এবং সেখানে অনেক সকালবেলার দিকে কি হয়, অনেকটা লাইন পড়ে যায়। তো আমরা যেহেতু যাত্রা করবো, সেই লাইনটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি, তাই জন্য আমরা সেই রাত্রিবেলাতেই গৌরীকুণ্ডে চলে এসেছিলাম এবং ওখানে আমাদের হোটেল বুক ছিল। হোটেল নাম ছিল সুনীল লজ। আমাদের 2500 টাকা নিয়েছিল 4 জনের জন্য এক রাতে, ঠিক আছে? তো আমরা সুনীল লজে গিয়ে সেই রাতটা স্টে করলাম ওখানে, এবং ওখানেই খাওয়া দাওয়া করলাম। সুনীল লজেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এর পরবর্তীতে সকালবেলা আমরা ওখানে গৌরীকুণ্ডে মাতা গৌরীর দর্শন করলাম এবং সেখানে উষ্ণ প্রস্রবণের জল আবার ছিটিয়ে আমরা বাবার ধামের উদ্দেশ্যে যাত্রা করলাম। এবং যে ক্লক রুমটা ছিল আপনাদের কিন্তু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে? ওখানে আমাদের কিন্তু ক্লক রুমের লাগেজ রেখে যেতে হবে, কারণ আমি স্বাভাবিক অত লাগেজ নিয়ে তো ট্রেকিং করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি ক্লক রুমের যে ভাড়া 100 টাকার কাছাকাছি আমাদের ভ্যারি করবে, তার বেশি নেয় না। আমাদের ক্ষেত্রে ওরকমই পড়েছিল। তো আমরা এবং কন্ট্যাক্ট থেকে আপনি যে কদিনে ফিরে আসবেন আসবেন, কিন্তু আপনার খুব বেশি হলে 2 দিন লাগবে, তার বেশি আপনার সময় লাগবে, 2 দিনেই ফিরে আসবে। তো আমরা মোটামুটি 100 টাকার কাছাকাছি ক্লক রুমের ভাড়া নিচ্ছিল, এবং এটা অনেক ক্লক রুমের ব্যবস্থা আছে, সব হোটেলেই ক্লক রুমের ব্যবস্থা আছে, এটাও আপনি কথা বলে ওখান থেকে জেনে নিতে পারেন। খালি মাত্র গৌরীকুণ্ডে না, প্রয়াগও আপনার ক্লক রুমের ব্যবস্থা আছে। এবং আমরা সুনীল লজেই কিন্তু আমাদের সুনীল লজ যে ক্লক রুম ছিল, সেখানেই কিন্তু আমাদের লাগেজটা রেখেছিলাম, দিয়ে যাত্রা করেছিলাম। তো এরপরে আমাদের যাত্রা শুরু হলো গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। সত্যি খুবই অসাধারণ সৌন্দর্য, কেউ যদি না যান, নিজের চোখে না দেখলে একদমই বিশ্বাস করে, সত্যি অপূর্ব দৃশ্য রাস্তা। তো আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 9:10, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ স্নান করেছিলাম, এক্সেট্রা খাওয়া দাওয়া একটু কিছু করেছিলাম, আমাদের অনেকটাই লেট হয়েছিল। এত লেট চেষ্টা করবেন আপনারা না করার, ভোর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো নভেম্বর মাস ছিল, খুবই শীত ছিল, আমরা আমাদের যতটুকু দরকার মিনিমাম লাগেজ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, এবং লাঠিও নিয়েছিলাম। সম্ভবত 20 টাকা পার লাঠি, আমার ঠিক খেয়াল নেই, ওরকম দাম 25 টাকার আশেপাশেই থাকবে। তো লাঠি নিয়ে আমরা 4 জনে যাত্রা শুরু করেছিলাম। আর আমাদের পথে কিন্তু অনেক বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, বৃষ্টি হয়েছিল, যাতায়াত ওটা একটু খারাপ ছিল। তো আমরা রেস্ট নিয়ে গেছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছিলাম,
তো করতে করতে আমাদের কেদারনাথের ওপরে হোটেল বুক করা ছিল আগের থেকে, এটা আমরা আগে প্রি বুকিং করে নিয়েছিলাম। হোটেলটার নাম হচ্ছে গায়ত্রী সদন। সব হোটেলেরই ফোন নাম্বার আমরা নিয়ে দেবো, যেমন বলেছি গায়ত্রী সদন। এটা আমাদের 4 জনের 1 রাতের জন্য নিয়েছিল 7,000 টাকা। এবং অন্যান্য হোটেলও রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। উপরে যেহেতু কেদারনাথের উপরে, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি, একটু অনেকটাই বেশি হয়। এরকম 4 জনের ক্ষেত্রে 7,000, 8,000, 6,000, কেউ তো 10,000ও চেয়েছিল আমার থেকে। অনেক হোটেল আছে, নিউ হিমাচল হোটেল এক্সেট্রা অনেক হোটেল হচ্ছে, আপনারা যে কোনো একটা যেতে পারেন। অথবা সব থেকে ভালো হয় আপনারা যদি GMVN এর ক্যাম্প বুক করতে পারেন। তারপর রয়েছে, কিন্তু তারপর আমি বলছি না, বা GMVN এর যে গেস্ট হাউস রয়েছে সেগুলো যদি বুক করতে পারেন খুবই কিন্তু ভালো হয়। এবং সেগুলো বুক করতে হলে কিন্তু আপনাদের অনেক মাস আগে থেকেই কিন্তু বুক করে নিতে হবে, কারণ সবাই চায় ওটাই বুক করতে। আর আরেকটা বলে রাখি, GMVN এর যে ক্যাম্পটা, এটা কিন্তু কেদারনাথের মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূর। তো অতএব আপনারা যদি ওই ক্যাম্প মানে ওই গেস্ট হাউসে থাকেন, সেক্ষেত্রে যখন পুজো দিতে যাবেন অনেকটা কিন্তু হেঁটে আপনাদের যেতে হবে। সেটা আমাদের বিবেচ্য বিষয়, যেটা আপনাদের সুবিধা হবে সেই হিসেবে করতে হবে। আমরা একদম মন্দিরের পাশেই বলতে গেলে হোটেল নিয়েছিলাম। তো আর GMVN আমরা পাইনি, যাই হোক। তো আমরা রওনা দেওয়া শুরু করেছিলাম। মাঝখানে দেখবেন অনেক GMVN এর বিভিন্ন খাবার জায়গা, রেস্ট রুম, গেস্ট রুম বলা যেতে পারে, সেগুলো রয়েছে। যেমন বেশিরভাগ যারা কি করেন, মানে ইয়ং, অনেকেই আমি বলি যারা সমর্থ লোক, তারা ওই প্রথম দিনই পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এরকম অনেক লোক আছে পৌঁছে গিয়ে আবার ওই দিন ফিরেও আছে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। বেশিরভাগ লোক কি করেন, ওই একদিনে পৌঁছে যান, ওখানে হোটেলে রাত কাটান, পরের দিন পুজো দেন, সেই পরের দিনে আবার তারা ফিরে আসেন। তো এছাড়া অনেকের অসুবিধা হলে কি করে, মাঝে যে বললাম না GMVN এর বিভিন্ন ক্যাম্প রয়েছে, তো সেই ক্যাম্পেও কিন্তু অনেকে থেকে যায়, মানে যদি খুবই অসুবিধা হয়। কিন্তু চেষ্টা করেন ওই দিনই পৌঁছে যাওয়া, কেদারনাথ পৌঁছে যেতেই পারেন। আমরা খুবই ধীরে সুস্থে বৃষ্টির মধ্যে পরে অনেক রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আসতে হেঁটেও আমরা পৌঁছেছি, আমাদের লেগেছে 12.5 ঘন্টার মতো। আমরা ওই 9টার কিছু আগে যাত্রা শুরু করেছি, ওই রাত্রে 10টার আগে 9:45টার দিকে আমরা হোটেলে ঢুকে গেছি। হ্যাঁ, মাঝখানে অনেক কিছু মানে কি বলবো, শৈত্যপ্রবাহ চলছিল বলা যেতে পারে। নভেম্বর মাস, অল্প যাওয়ার দিন অল্প স্নোফলের সম্মুখীন হচ্ছি, ফেরার দিন কিন্তু খুব স্নোফলে, আমরা দেখাবো আপনাদের, খুব স্নোফলের সম্মুখীন হচ্ছি। যাত্রা কিন্তু অসাধারণ ছিল, মানতেই হবে যেরকমই হোক। তো সেদিন আপনারা ধরে নিলাম কেদারনাথের হোটেলে পৌঁছে গেলেন, ঠিক যে রেস্ট নিতে হবে, এতটা পথ জার্নি করে গেছেন, রেস্ট নিলেন। পরের দিন সকালে আপনাদের কাজ কি হবে, পুজো দেওয়া। তো পরের দিন আমরা পুজো দিয়েছিলাম, সেখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিয়েছিলাম। এবং ওইখানে মানে পাশে ভীমশিলা রয়েছেন, আপনারা জানেন, অনেকেই ভীমশিলাটা দর্শন করবেন। তারপরে নিচে দেখবেন আদি শঙ্করাচার্যের যে মন্দির রয়েছে, সেটা যাবেন, দর্শন করবেন, খুবই ভালো লাগবে। এবং আমি সব করেছি। খোলা যাবে সবাই পায় না না। এবং বলা হয় যে ওইখানে যে কালভৈরবের যে মন্দিরটি রয়েছে, বলা হয় যে ওই কালভৈরব যে টেম্পলে না গেলে কেদারনাথ যাত্রাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আপনারা চেষ্টা করবেন আর একটুখানি উপরে, 1 কিলোমিটার মতো একটুখানি উপরে থেকে হেঁটেই যেতে পারবেন। গেলে কালভৈরব যে মন্দির রয়েছে, সেটাকে আপনারা অবশ্যই দর্শন করবেন, খুবই ভালো লাগবে। তা আমরা করেছিলাম।
তো কেদারনাথে যাবেন, সেই কালগোটা মন্দিরে যাবেন এবং আমি আমাদের একটা পার্সোনাল সাজেশন, এলাকাটি উপভোগ করবেন, মানে কি বলবো, ওই জায়গাটা আমাদের স্বর্গ বলতে গেলে, ওটা একটু অনুভব করবেন। আমরা উপভোগ করেছিলাম, খুবই ভালো লাগবে, না গেলে মানে সত্যি বলে বোঝানো যাবে না, জায়গাটাকে অনুভব করবেন। তো তারপরে আপনারা সেই দিন চেষ্টা করবেন যতটা আগে সম্ভব আবার নিচের দিকে নামার। হ্যাঁ, এবার নিচের দিকে নামতে গিয়ে আপনাদের বিভিন্ন হতেই পারে বৃষ্টিপাত, স্নোফল। আমরা যেমন নামার দিন খুবই স্নোফলের সম্মুখীন হয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছেন আপনারা, তো স্নোফলের সম্মুখীন হয়েছিলাম, অপূর্ব দৃশ্য। তো সেক্ষেত্রে আমাদের কিছু দেরি হয়েছিল, দেরি হওয়া সত্ত্বেও আমরা 8 ঘন্টার মধ্যে নেমে গেছিলাম। আমরা ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছিলাম অনেকটা লেটে, কালভৈরবীর মন্দির দর্শন করে এসে আমরা 1:30টার দিকে নিচে নামা শুরু করেছিলাম এবং আমরা রাত 9:30, তখন 9:30টার দিকে গৌরীকুণ্ডে পৌঁছে গেছিলাম। 8 ঘন্টা নেমেছিল, স্নোফলের মধ্যে দিয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন। তো রেস্ট নিতে এসে আমরা 9:30টার দিকে গৌরীকুণ্ডে পৌঁছে যাই এবং গৌরীকুণ্ডে আমাদের যে সুনীল লজে আমার যে লাগেজগুলো ছিল সেখান থেকে আমরা লাগেজ নিই, সেখানে কিন্তু আমরা স্টে করিনি, কারণ তারপরের দিন আমাদের বদ্রীনাথ যাত্রা শুরু হবে। আমরা কি করেছিলাম, ফেরার দিনে সোনপুরাগে হোটেল নিয়েছিলাম। তো কি করেছিলাম, গৌরীকুণ্ডে এলাম, আমরা ওখানে লাগেজ নিলাম এবং সেই শেয়ারের ট্যাক্সি নিলাম, ট্যাক্সি নিয়ে আমরা সোনপুরাগে পৌঁছে গেলাম। 20 মিনিট মতো লাগবে ওখান থেকে, ওই ট্যাক্সি জার্নিটা 20 মিনিট। তো 10টার আগে আমরা সোনপুরাগে নামলাম এবং সোনপুরাগে আমরা ছিলাম ভাটজি গেস্ট হাউস। ভাটজি গেস্ট হাউসে আমরা বেডের একটি রুম নিয়েছিলাম, সেই রাতটা আমরা ওখানে কাটিয়েছিলাম। সেখানে ভাড়া নিয়েছিল 2,500 টাকা। তো সেদিন রাতটা আমাদের কাটলো সোনপুরাগে। পরের দিন আমাদের যাত্রা শুরু হবে বদ্রীনাথ। পরের দিন সকালে যথাযথ খেয়ে নেবেন এবং সোনপুরাগে ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি ছিল, তাকে ফোন করে টাকা হলো। তো সোনপুরাগে ট্যাক্সি স্ট্যান্ড থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো বদ্রীনাথ। ফটের কথা আগে বলছি আর বলছি না। তো বদ্রীনাথ পৌঁছতে যথারীতি বিভিন্ন দরকার মাধ্যমে এত কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা পৌঁছেছিলাম 9:30টার দিকে, সম্ভব ঠিক মনে পড়ছে না পুরো রাস্তায়। বদ্রীনাথে কিন্তু কোনো ট্রেকিং নেই, আপনারা তো অনেকেই জানেন। তা বলে যে মন্দিরের 1 কিলোমিটারের আরো বেশি, 1 কিলোমিটার বলাটা ভুল হবে, ধরুন 800 মিটারের মধ্যেই কিন্তু বিভিন্ন হোটেলগুলো রয়েছে। তো যে কোনো একটা হোটেলে আপনারা থাকতে পারেন। আরেকটা বিষয় আপনাদের বলে দিই, বদ্রীনাথের ইউথ হোস্টেল বলে একটা হোস্টেল রয়েছে, সেটা ওই হেলিপ্যাডের কাছাকাছি। যদি ওইটা নিতে পারেন, ওটা কিন্তু খুব কম দামে পাওয়া যায়, কিন্তু ওটাও অনেক মাস আগে থেকে বুক করা যায়। তো ধরে নিলাম আমরা যেমন করেছিলাম কোনো একটা হোটেলই আগে থেকে বুক করে রাখতে পারেন, গিয়েও করতে পারেন। তো আমরা ছিলাম সম্ভবত মনীষা গেস্ট হাউসে, তো সে তার ফোন নম্বর আমরা দিয়ে দেবো। তো সেখানে আমাদের 1 রাতের ভাড়া নিচ্ছিল 4 বেডের 4 জনের 3,000 টাকা ভাড়া নিচ্ছিল। মনীষা গেস্ট হাউসটি যথেষ্ট ভালো, আর আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। এছাড়াও অন্যান্য হোটেল রয়েছে, আপনারা যেখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তো সেই রাতটা আমরা বদ্রীনাথে পৌঁছলাম এবং বদ্রীনাথে আমাদের কাটলো। আচ্ছা, পরের দিন সকালে মানে প্রায় অন্ধকার, তখন সেই অবস্থায় আমরা গিয়ে বদ্রীনাথজি দর্শন করেছি এবং পুজো দিয়েছি। তো ওখান থেকে প্রসাদ নিয়ে বদ্রীনাথজির মন্দির তখন বন্ধ ছিল, আমরা যখন পৌঁছেছি। তারপরে মন্দির খুললো, আমরা দর্শন করলাম, সেখানে প্রসাদ সংগ্রহ করলাম। তারপরে সেখানকার পারিপার্শ্বিক যা যতটুকু দেখা যায়, ওই তখন প্রায় অন্ধকারই ছিল বলতে গেলে, ভোরটা খোলা যেতে পারে। তখনই আমরা মানাগাঁও না গিয়ে আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই। তো একটু আগে যেটা বললো প্রলয়, যে আমরা ওই ড্রাইভারকে বলেছিলাম ওই দিনই আমাদের ট্রেন রয়েছে, আসলে ওই দিন আমাদের ট্রেন ছিল না, তারপরের দিন ফেরার ট্রেন ছিল। তো ওই দিন সন্ধ্যে তখন 6:30 কি 7টা, সেই সময় আমাদেরকে হরিদ্বারে পৌঁছে দিয়েছিল, বেশিক্ষণ লাগেনি। রাস্তায় ওই লাঞ্চের জন্য 2-1 বার ব্রেক নিয়েছিল, লাঞ্চ ব্রেকফাস্টের জন্য। তো ওইপরে আমরা মোটামুটি সন্ধ্যের দিকে হরিদ্বারে পৌঁছে যাই এবং তারপরে আবার ওখানে একটা হোটেল নিচ্ছিলাম, সেখানে আমরা চলে যাই। তাহলে ওই দিন আপনারা আবার একটি হোটেল থেকে সেই হোটেলে ঢুকে গেলেন। এবং যদি আপনাদের শরীর দেয়, অতটা জার্নি করে আসবেন, তো যদি শরীর দেয় ওই দিন সন্ধ্যে বা রাতের দিকে আপনারা ওখানে মার্কেটিং যদি করতে পারেন, তো মানে যদি শরীর দেয় তাহলে যেতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস সবাই জানে, আরেকবার বলে দিই, ওখানকার যে ফুড, মানে স্ট্রিট ফুড বলুন বা যে কোনো ফুড যেগুলো বিখ্যাত হরিদ্বারে বলা যেতে পারে, ধরুন কেশর দুধ রয়েছে, লস্যি রয়েছে, রাবড়ি রয়েছে, এগুলো কিন্তু হরিদ্বারের বিখ্যাত। তো এগুলো আপনারা চাইলে টেস্ট করতে পারেন, অবশ্যই করবেন, চাইলে না আমরা রিকমেন্ড করছি, অবশ্যই টেস্ট করবেন, সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ হলো যে কোনো খাবার কিন্তু ওখানে খুবই সুস্বাদু, মানে সুস্বাদুর মধ্যে খুবই সুস্বাদু। আচ্ছা, তাহলে ওই দিন রাতটা গেল। যদি আপনারা রেস্ট নিতে চান তাও নিতে পারেন। আর পরের দিন আমরা কি করেছিলাম, পরের দিন আমরা গেছিলাম মনসা দেবী টেম্পল। ওখানকার যে মনসা দেবী টেম্পল রয়েছে হরিদ্বারে, সেখানে ট্রেক করেও যাওয়ার ব্যবস্থা রয়েছে, রোপওয়ে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা রোপওয়েতে গেছিলাম, তো তার জন্য টিকিট কাটতে হয়, আপনারা সেই ব্যবস্থা শিখে নেবেন। এবং আরেকটি প্যাকেজ থাকে, ওখান থেকে আরেক জায়গায় বাসে করে ঘুরতে নিতে হয়, তো সেটা আমরা যাইনি, জাস্ট মনসা দেবী টেম্পল দর্শন করে সেখানে
পুজো দিতে চাইলে পুজো দিতে পারে। দর্শন করে আমরা আবার রোপওয়ে করে নেমে চলে এসেছিলাম। আর যাওয়ার আগে আমরা কিন্তু হরিদ্বারের গঙ্গা হাটকাপুরি ঘাট যেটা বলে খুবই বিখ্যাত, ওখানকার যে সন্ধ্যা আরতি এটা কিন্তু মিস করবেন না। এর দৃশ্য কিন্তু অপূর্ব, যে হাটকাপুরি ঘাটের যে সন্ধ্যা আরতি ওইটা অবশ্যই দেখবেন। আর আমরাও দেখেছিলাম, এবং ওখানকার যে গঙ্গা খুব সাবধানে কিন্তু স্নান করতে হয়, শিকল মালা থাকে, চাইলে ওখানে পূর্ণ স্নান বলা যেতে পারে, ওটা আপনারা করবেন। বন্ধুরা, এই কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রার জন্য 4 ধাম যাত্রার একটি রেজিস্ট্রেশন করতে হয় উত্তরাখণ্ডে। হ্যাঁ, এবার আমরা বা আপনারা যদি দুটো যান, দুটো জায়গায় কেদারনাথ বদ্রীনাথ, সেক্ষেত্রে দুটো ধামের যাত্রা রেজিস্ট্রেশন আপনারা করে নেন। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আর রেজিস্ট্রেশনের একটি স্যাম্পল কপি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আসছি টোটাল কত কি খরচ হতে পারে আপনাদের। তো প্রথমে আসি হোটেল, 4 জনের হিসাবে আমি বলছি। প্রথম দিন হরিদ্বারের হোটেল নেবেন, আমাদের নিয়েছিল 1000 টাকা 4 জন। দ্বিতীয় দিন গৌরীকুণ্ডের 2500 টাকা 4 জন। তৃতীয় দিন কেদারনাথের ওপরে 7000 টাকা 4 জন। চতুর্থ দিন সোনপ্রয়াগে ফিরে আসা 8000 টাকা 4 জন। পঞ্চম দিন বদ্রীনাথে থাকলাম 3000 টাকায় 4 জন। ষষ্ঠ দিন আবার নেমে এলাম হরিদ্বারে, সেখানে 1800 টাকা 4 জন। টোটাল হলো 17800 টাকা 4 জন। আচ্ছা, এবারে এসে গাড়ি ভাড়া কত নিয়েছিল আমাদের। 4 সিটের কার নিয়েছিলাম 14000 টাকা। আমাদের যে 5 দিনের প্যাকেজটা ছিল সেটা 14000 টাকা। আচ্ছা, আর ওই যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যে লোকাল ট্যাক্সি সার্ভিসটা আছে সেটা 50 টাকা যেতে 50 টাকা আসতে, টোটাল 100 টাকা পার হেড। আর আচ্ছা, এবার খাবার খরচ আমি প্রতিদিন ঘরে 400 টাকা পার হেড ধরলাম। তাহলে গাড়ি এবং হোটেল খরচ বাবদ কত দাঁড়ালো? অ্যাপ্রক্স 8000 টাকা গাড়ি এবং হোটেল খরচ পার হেড জন প্রতি 8000 টাকা। আর ট্রেন ভাড়া এবার বলি, ট্রেন ভাড়া যদি আপনার থার্ড এসিতে যান সেক্ষেত্রে 1735, যদি স্লিপারে যান 665 টাকা। আর খাওয়া খরচটা তাহলে আমি টোটাল 9 দিন ধরি, ওই হরিদ্বারের মানে ওই এলাকায় 6 দিন, আর ট্রেনে ধরলাম 3 দিন, ম্যাক্সিমাম 9 দিন। 9 দিনে তাহলে কত আসছে? 3600 টাকা পার হেড। ঠিক, তাহলে এবার টোটাল কস্টটা কি পার হেডে যদি আমি হিসাব করি, 3 এসিতে অর্থাৎ থার্ড এসি ট্রেনে যদি আপনারা যান তাহলে মাথা পিছু খরচ আসছে ওই 15100 টাকা মতো, এবং স্লিপারে গেলে মাথা পিছু খরচ আসছে 12930 টাকা। আচ্ছা, এই হিসাবের এই ছবিটাও আমরা আপনাদের দিয়ে দিলাম। ওই দিন রাতেই আমাদের ট্রেন ছিল ওয়াইনাডকে হাওড়া, যেটা ঋষিকেশ থেকে ছাড়ে। ওই ট্রেনটা হরিদ্বারে এসে পৌঁছায় রাতে 10:13, এবং হরিদ্বার থেকে ছাড়ে 10:18। তো সময় কম থাকে, একটু ঘোরো পাড়াও লেগে যায় ট্রেনটার উঠতে। ঠিক আছে, আপনারা উঠে যেতে পারবেন, সময় থাকে। আর এটা হাওড়া পৌঁছেছিল তার পরের দিন সকাল 7টার সময়। ঠিক আছে, তো ফাইনালি আমাদের কেদারবদ্রী দুটো ধাম দর্শন কমপ্লিট হলো, এবং সত্যি এর সৌন্দর্যটা অপূর্ব। এটা না দেখলে, নিজে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। অবশ্যই আপনারা যাবেন। আর একটা জিনিস বলতে পারি, যদি আপনাদের মনে হয় যে আপনারা পুরোটা ট্রেকিং করতে পারছেন না, মানে আপনারা হেঁটে ওঠা আপনার কাছে কষ্টকর হচ্ছে, তো আমাদের ব্যক্তিগত সাজেশন আছে যে আপনারা চেষ্টা করুন হেলিকপ্টারে যেতে। কিন্তু ওই ঘোড়া বা খচ্চরকে দেখে কষ্ট লাগে, যে ওদেরকে দেখে সত্যি কষ্ট লাগে। আমরাও ওটাকে সাজেশন করবো না যে ওদিকে করে আপনারা যাবেন, একান্ত অসুবিধায় না পড়বে। সেটা খুব রিস্কিও, ওরা যেভাবে স্লিপ খেয়ে পড়ে যায়, খুব খারাপ লাগে দেখতে, ওদেরও পা হাত কেটে যায়। আর যাই হোক, আমরা ব্যক্তিগতভাবে সাজেশন করবো যে আমরা হেলিকপ্টার অ্যাভেলেবেল থাকে, হেলিকপ্টারে যেতে পারি। হেলিকপ্টার যেখানে নামি যায় সেখান থেকে একদমই কাছে পাওয়া যায় না, ঠিক আছে, একদমই কাছে। তো সেই ক্ষেত্রে আমরা এই পথটি অবলম্বন করি, কারণ চড়াইটা খুবই খারাপ হয়। সেক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, মহিলাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বয়স্ক মহিলাদের। তো সেই ক্ষেত্রে এই অপশনটা আপনারা কিন্তু নিতেই পারেন। আশা করি আপনাদের আমাদের ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লেগেছে। এখান থেকে অনেক তথ্য আপনারা পেয়েছেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আরও কিছু জানার থাকলে আমরা আমাদের কমেন্ট করবেন, আমরা সেই কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।